ডিয়ার স্টুডেন্ট, এই পর্বে আমরা শিখব বাক্য তৈরি করার সহজ কিছু কৌশল, যে কৌশল ব্যবহার করে তুমি নিজের মনের মতো করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। মনে রাখবে ডিয়ার স্টুডেন্ট, বাক্য তৈরি করার জন্য অবশ্যই কিছু কৌশল জানা প্রয়োজন, কেননা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে অবশ্যই এই কৌশলগুলো জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট, বাক্য তৈরি করতে যে পারে সে ইংলিশে কথা বলতে পারবে, যে ইংলিশে কথা বলতে পারবে সে কিন্তু সহজেই ইংলিশেও লিখতে পারবে। সো তুমি যদি ইংলিশে লিখতে চাও, পড়তে চাও এবং ইংলিশে কথা বলতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাক্য তৈরি করার বেশ কিছু জনপ্রিয় কৌশল, যে কৌশল ব্যবহার করে তুমি সহজেই ইংলিশ বাক্য তৈরি করতে পারবে তোমার নিজের মনের মতো করে। সো শুরু করার পূর্বে তোমাকে ছোট্ট একটি নলেজ দিতে চাই। এই নলেজটি তোমার জানা থাকলে তুমি খুব সহজেই বাক্য তৈরি করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এখানে কিছু তথ্য রয়েছে। এই তথ্যগুলো দেখে তুমি হয়তো অবাক হয়ে গেছো, এখানে কি বলা হয়েছে। সো অবাক হওয়ার কিছুই নেই, আমি তোমাকে খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা সাধারণত কথা বলি, পৃথিবীর যে কোনো কথাই তুমি বলো না কেন সেই কথাগুলো অবশ্যই সেটা হ্যাঁবোধক হবে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে অথবা নেগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। তার মানে পৃথিবী তুমি যা কিছুই বলো না কেন, ঠিক আছে, সব কিছু হ্যাঁবোধক হবে অথবা নাবোধক হবে, ঠিক আছে। এর বাইরে কিন্তু পৃথিবীর কেউ কথা বলে না। সো তুমি যদি বুঝতে পারো যে কোনটা হ্যাঁবোধক আর কোনটা নাবোধক, এবং হ্যাঁবোধক এবং নাবোধক কথা বলার জন্য তোমাকে কীভাবে বাক্য তৈরি করতে হবে অথবা কিভাবে কোন সেন্টেন্সে ব্যবহার করতে হবে, তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবে। কিন্তু তুমি যদি গুলিয়ে ফেলো যে কোনটা হ্যাঁবোধক আর কোনটা নাবোধক, তাহলে কিন্তু তুমি ইংলিশে কথা বলতে পারবে না। ঠিক পক্ষান্তরে তুমি আরও কিছু তথ্য জানতে পারবে। সেটি হচ্ছে, আমরা অনেক সময় কিছু তথ্য জানার জন্য WH কোশ্চেন ব্যবহার করে থাকি, আরও কিছু জানার জন্য অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কিন্তু কোশ্চেন করে থাকি, আরও কিছু জানার জন্য আমরা ট্যাগ কোশ্চেন দিয়েও কিন্তু করে থাকি, তাই না? কিন্তু ওভারঅল আমরা কি করি, ওই হ্যাঁবোধক আর নাবোধক তথ্যই কিন্তু জানার চেষ্টা করি এবং বলার চেষ্টা করি, তাই না? তোমার প্রশ্ন হ্যাঁবোধকও হতে পারে, তোমার প্রশ্ন নাবোধকও হতে পারে। ওভারঅল আমরা কি জানলাম, যে পৃথিবীর তুমি যে কোনো কথাই বলো না কেন সব কথাই কিন্তু হ্যাঁবোধক আর নাবোধকই হয়ে থাকবে। সো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই হ্যাঁবোধক আর নাবোধক কথাগুলো জানার জন্য, বলার জন্য তোমাকে একটা কৌশল তো জানতে হবে, যে কৌশলের মাধ্যমে তুমি খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবে। সো এইটার জন্য অবশ্যই তোমাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে ডিয়ার স্টুডেন্ট। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে করে তারাও জানতে পারে, শিখতে পারে এবং তাদের ভবিষ্যতের জন্য তারা কাজে লাগাতে পারে এই ভিডিওটি থেকে, ঠিক আছে? আর যারা পূর্বের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নিবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, বাক্য তৈরি করার সহজ কৌশল পর্ব 1। বাক্য তৈরি করার সহজ কৌশল পর্ব হচ্ছে 1। সো এই পর্বে আমরা কি শিখব? আমরা জানি সেটি হচ্ছে, বাক্য তৈরি করার জন্য মোটামুটি তোমার 3টি অংশের প্রয়োজন হয়, একটি সাবজেক্ট, একটি ভার্ব আর একটি হচ্ছে অবজেক্ট। আবারও বলছি, একটি পরিপূর্ণ বাক্য তৈরি করতে গেলে তোমার 3টি অংশের প্রয়োজন হবে, একটি সাবজেক্ট, একটি ভার্ব আর একটি হচ্ছে অবজেক্ট। এই 3টি অংশ ছাড়া একটি পরিপূর্ণ বাক্য তৈরি হতে পারে না। তবে তুমি চাইলে অসম্পূর্ণ বাক্য তৈরি করতে পারবে, কিন্তু অসম্পূর্ণ বাক্য তৈরি করার প্রয়োজন তখনই পড়বে যখন তুমি পরিপূর্ণ একটা প্রশ্ন করবে অথবা পরিপূর্ণ একটা কথা বলবে, তার পরিপ্রেক্ষিতে তুমি কিন্তু অসম্পূর্ণ একটা বাক্য দিয়ে কথাটা চালিয়ে যেতে পারবে। তাছাড়া তোমার কিন্তু এই অসম্পূর্ণ বাক্যের কোনোই কি থাকবে না, যথাযথ উত্তর থাকবে না বা এর কোনো গুরুত্ব হবে না। সো ওভারঅল তোমার কাছে মনে রাখতে হবে, একটি পরিপূর্ণ বাক্য তৈরি করতে গেলে 3টি অংশের প্রয়োজন, একটি সাবজেক্ট, একটি ভার্ব, একটি হচ্ছে অবজেক্ট। সো সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে, যদি না জেনে থাকো কোনো সমস্যা নেই, ধীরে ধীরে জানতে পারবে। যদি তুমি আরও জানতে চাও তাহলে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখো, তাহলে তুমি এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো তারপরে তোমাকে বলে দেই, সাবজেক্ট জানার জন্য তোমাকে অবশ্যই পার্সেন্ট ভালো করে তোমাকে জানতে হবে। তুমি যদি পার্সেন্ট ক্লিয়ার থাকো তাহলে তুমি পৃথিবীর যে কোনো সাবজেক্ট চিনতে পারবে, যদি পার্সেন্ট না জেনে থাকো তাহলে তুমি কোনো সাবজেক্টই চিনতে পারবে না। ওকে, সো তারপরে রয়েছে ভার্ব এবং অবজেক্ট। সো এখানে তুমি দেখতে পাচ্ছ সুন্দর একটি ফরমেশন। এই ফরমেশনটা তোমাকে সাহায্য করবে বাক্য তৈরি করতে, যেভাবে তৈরি করলে তুমি খুব সহজে মনে রাখতে পারবে দীর্ঘদিন এবং ব্যবহার করতে পারবে খুব ইজিলি। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো আমি একটি মাত্র সাবজেক্ট ব্যবহার করে, একটি মাত্র ভার্ব ব্যবহার করে আর সকল অবজেক্ট ব্যবহার করেও আমি কিন্তু কথা বলতে পারবো। তার মানে একটা মাত্র বাক্য তৈরি করা শিখে আমি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। আবার একটা মাত্র ভার্ব ব্যবহার করে আমি হাজার হাজার অবজেক্ট ব্যবহার করতে শিখতে পারবো। আমি দুইটা যদি
ভার্ব ব্যবহার করি তাহলে আমি হাজার হাজার অবজেক্ট ব্যবহার করতে পারবো। আমি যদি সবগুলো সাবজেক্ট ব্যবহার করি তাহলেও আমি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। ওভারঅল আমি একটা বাক্য শিখে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো নিজের মনের মতো করে, একা একা কারো আমার সাহায্যের প্রয়োজন হবে না। সুতরাং তোমাকে এই ফরমেশনটা মনে রাখতে হবে আজীবন। এই ফরমেশনই চলে বাকি ফরমেশনগুলো। এই ফরমেশনটা তুমি যদি মনে রাখতে না পারো তাহলে তুমি বাকি ফরমেশনগুলো পারবে না। সো বাকি ফরমেশনগুলো সহজে পারার জন্য তোমাকে প্রথম ফরমেশনটা আগে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? ওকে, প্রথমে আমি কথা বলি, সেটি হচ্ছে সাবজেক্ট। সো তুমি জানোই যে সাবজেক্ট কোনগুলো রয়েছে। সো আমি এই ক্ষেত্রে আবারও বলি, আমার প্রয়োজনে বা আমার সুবিধার্থে আমি সবসময় আইকে প্রিফার করি। সো আমি আইকে পিক করে নিচ্ছি। সো আই গো, আমি যাই। সো আই মানে হচ্ছে আমি, সো আমি যাই। গো মানে হচ্ছে যাওয়া, সো আমি যাই। কোথায় যাই, তাই না? এই আমি বললাম যে আমি যাই। সো আমি যাই, কোথায় যাই? আমি যাই বলতে একটা অসম্পূর্ণ বাক্য, এটা কিন্তু সম্পূর্ণ হয়নি। সো এটার জানার প্রয়োজনীয়তা রয়েছে। সো এই ক্ষেত্রে আমি বলতেই পারি আমি যাই, আই গো, আমি যাই, আই গো, কিন্তু কোথায় যাই? কোথাও না কোথাও যাচ্ছি। আমি বললাম যে একটা বাক্য তৈরি হতে গেলে তার 3টি অংশের প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা 2টি অংশ ব্যবহার করেছি আর একটি অংশ করিনি। এক্ষেত্রে বাক্যটি অসম্পূর্ণই রয়ে গেছে। এই জন্য বাক্যটিকে সম্পূর্ণ করার জন্য তার আরেকটি অংশের প্রয়োজন হবে, সেটি হচ্ছে অবজেক্ট। সো তুমি এখান থেকে যে কোনো একটা অবজেক্ট কিন্তু লাগাই দিতে পারবা, অর্থাৎ তোমার প্রয়োজন অনুযায়ী তুমি যে কোনো একটা অবজেক্ট এখান থেকে পিক করতে পারো, ঠিক আছে? সো আমি এখান থেকে কি বলবো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কেউ এখন যদি বলে যে আমি স্কুলে যাই না, কোথায় যাই? কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, ভার্সিটিতে যাই, অথবা কেউ বলবে আমি কোথাও যাই না, আমি কোথায় যাই? অফিসে যাই। সো আই গো টু স্কুল অথবা অফিসে বা স্কুলে যাচ্ছি। সো যার যেটা মনে হবে সে সেটাকেই পিক করতে পারে। অথবা তুমি চাইলে তোমার মনের মতো করে এখানে আরও অবজেক্ট দিতে পারো। তুমি মার্কেটে যেতে পারো, ঠিক আছে? তুমি ঘুরতে যেতে পারো, তুমি হচ্ছে পিকনিকে যেতে পারো, তারপরে তুমি পার্কে যেতে পারো, যে কোনো জায়গায় তুমি এখানে সুন্দর করে দিতে পারবা। তাহলে দেখো, আমি শুধু বললাম যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন আরেকজন বললো আমি মার্কেটে যাই, আরেকজন বললো আমি অফিসে যাই, আরেকজন বললো আমি টাকা তুলতে যাচ্ছি। সো এক একজন এক এক জায়গায় যাচ্ছে। তাহলে দেখো, সে কিন্তু নিজে নিজেই তার বাক্যটা তৈরি করতে পারছে। তাকে কিন্তু বাক্য তৈরি করার জন্য কারো হেল্প নিতে হচ্ছে না, শুধুমাত্র টেকনিক জানতে হবে। সেই টেকনিকটার নাম কি? সাবজেক্ট জানতে হবে, ভার্ব জানতে হবে, প্লাস অবজেক্টটা নিজে নিজেই চলে আসবে, ঠিক আছে? তারপরে দেখো, আই গো টু বললাম, তাই না? এবার দেখো, আই ইট, আমি খাই। সো দেখো, আমি শুধুমাত্র এখানে কি করলাম, ভার্বটা চেঞ্জ করে দিলাম। আমার বাক্যের স্ট্রাকচার কিন্তু সেম ছিল। আমার বাক্যের স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে দেখো, আমি সাবজেক্টটাকে সেম রেখেছি, শুধুমাত্র ভার্বটাকে কি করেছি? পরিবর্তন করেছি। সেখানে ইউজ করা হয়েছে ইট। ইট মানে হচ্ছে কি? খাওয়া। সো আই ইট, আমি খাই। কি খাই? এইটাও কিন্তু অসম্পূর্ণ একটা বাক্য, তাই না? সো এটার উত্তর জানার জন্য আমাকে বলতে হবে কি খাই। সো আমার খাওয়ার উত্তরটা অ্যান্সার করতে হবে। সো আমি এখানে রাইস রয়েছে, আমি ভাতও খেতে পারি অথবা বানানাও খেতে পারি, ঠিক আছে? বা তুমি এই দুটো ছাড়াও অন্য কিছু খেতে পারো, ঠিক আছে? যে যেটা খাইতে ইচ্ছুক বা যে যেটা খেয়ে থাকে সেটার নাম কিন্তু সে বলতে পারে। তাহলে আমি বলবো আই ইট রাইস, আমি ভাত খাই। এখন কেউ বলতেছে না আমি ভাত খাই না, সো আই ইট ব্যানানা, আমি কি করি? ব্যানানা খাই, ঠিক আছে? সো যে যেটা খাই সে সেটার নাম কিন্তু ইউজ করতে পারে। তাহলে দেখো, সাবজেক্ট কিন্তু একটা ছিল, ভার্ব কিন্তু আমরা ইতিমধ্যে 2টি ব্যবহার করেছি, আর 2টি বাক্য আমাদের কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সো আমরা যদি এবার আরও যদি সাবজেক্ট পরিবর্তন করে কথা বলি, তাহলে দেখো, ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। দেখো, সাবজেক্ট পরিবর্তন করে দিলাম। তাহলে দেখো, ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। ইউ ইট, তুমি খাও। ইউ ইট, তুমি খাও। কি খাও? রাইস খাও, ব্যানানা খাও। ইউ ইট, তুমি খাও, রাইস খাও, ব্যানানা খাও। দেখো, শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করেও তুমি তোমার হাজার হাজার বাক্য তৈরি করতে পারছো তোমার মনের মতো করে। অর্থাৎ তোমার প্রয়োজন অনুযায়ী তুমি বাক্য তৈরি করতে পারছো। তোমার যখন যে কথাটা বলার প্রয়োজন, তুমি সেই কথা অনুসারে ইংলিশে কথা বলতে পারছো, বাংলা ছাড়া। তোমাকে চিন্তাই করতে হবে ইংলিশে, বাংলায় চিন্তা করা যাবে না, ঠিক আছে? ছোট ছোট বাক্য তৈরি করবে, মনের মতো করে ইংলিশে কথা বলবা। দেখো, শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করে। তারপরে দেখো, আমরা যদি এখানে দে দেই, সো দেখো আমরা দে দিলাম, এখানে ভার্ব পরিবর্তন করে দেব। দেখো, দে ডু, তারা করে। দে ডু মানে হচ্ছে কি? এখানে করা। সো দে মানে হচ্ছে তারা। সো তারা করে, কি করে? দ্য ওয়ার্ক, তারা কাজটি করে। দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করে। দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করে। দে প্লে দ্য ক্রিকেট, তারা ক্রিকেট খেলে বা ফুটবল খেলে। দে প্লে দ্য ক্রিকেট, দে প্লে ক্রিকেট অথবা ফুটবল, তারা ফুটবল খেলে অথবা ক্রিকেট খেলে। দে রিড, তারা পড়ে। তারা কি করে? রিড, তারা পড়ে। কি করে? সেটা হচ্ছে কি? কোথায় পড়ে? অন দ্য ফ্লোর, তারা মেঝেতে পড়াশোনা করছে।
এইভাবেও আমরা কিন্তু বাক্য তৈরি করতে পারি। সো এখন অনেকের প্রশ্ন হতে পারে এই পাশের এগুলো সাবজেক্ট, হ্যাঁ এগুলো সাবজেক্ট, এই পাশেরগুলোও হচ্ছে সাবজেক্ট। এখন কথা হচ্ছে এখানে এই সাবজেক্টগুলো কেন আলাদা, এই সাবজেক্টগুলো কেন আলাদা রয়েছে, এটাও তোমাদের বুঝিয়ে দিই খুব সহজে। দেখো ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্ট সবগুলো এখানে পুরোটাই হচ্ছে সাবজেক্ট, কিন্তু মনে রাখতে হবে এখানে সিঙ্গুলারও আছে সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্টও আছে। আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো থার্ড পারসন রয়েছে। আমি আগেই বলেছি সাবজেক্ট চেনার জন্য তোমাকে অবশ্যই পার্সন জানতে হবে, যেমন পার্সন রয়েছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, ঠিক আছে। সো থার্ড পার্সনগুলো হচ্ছে এই যে এগুলোকে বলা হয় থার্ড পার্সন। সো এই থার্ড পার্সন যখন আমরা ব্যবহার করব তখন আমাদের মেন যে ভার্বটা থাকবে, এই যে ভার্বটা রয়েছে, এই ভার্বের সাথে সবসময় কি হয়, ই অথবা এস যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, ইএস অথবা এস যুক্ত করতে হবে। যে ভার্বের সাথে এস যাবে তাকে এস এর সাথে যুক্ত করতে হবে, যে ভার্বের সাথে ইএস যুক্ত করতে হবে তাকে ইএস এর সাথেই যুক্ত করতে হবে। যেমন এখানে ওয়ার্কস রয়েছে, ঠিক আছে, ওয়ার্কস। সো এখানে শুধুমাত্র এস যুক্ত করা আছে, তার মানে যে ভার্বের সাথে এস যুক্ত করার কথা তাকে আমরা এস যুক্ত করেছি। এখানে দেখো ইএস যুক্ত করা হয়েছে, এই ভার্বের সাথে ইএস যুক্ত করেছি, তার মানে তোমাকে বুঝতে হবে যে ভার্বের সাথে যেটা যুক্ত করা যায়। এখন আবার এটাও অনেকে বলতে পারে যে আমি কি ইচ্ছা মতো যুক্ত করতে পারবো না, এটা যুক্ত করার জন্য তোমাকে জানতে হবে যে কোন শব্দের শেষে কি কি আছে। এস বা ইএস যুক্ত করার একটা নিয়ম আছে, এই নিয়মগুলো তোমাকে পরবর্তীতে আমরা ডিটেলসে জানাবো, যদি না জেনে থাকো অবশ্যই তোমরা জেনে নেবা, ঠিক আছে। সো এই বিষয়টাও তোমাকে মাথায় রাখতে হবে। সো এইটা দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে দেখো হি ওয়ার্কস, সে হাঁটে, কোথায় হাঁটে, অন দ্য ফ্লোর, সে কী করে, ফ্লোরে হাঁটছে। তারপরে দেখো হি ওয়ার্কস, সে কোথায় হাঁটে, আমরা তো হাঁটার ইংলিশটা এখানেই দিলাম শুধুমাত্র, তারপর আর দিচ্ছি না যেহেতু এখানে অবজেক্ট নেই। সো সে অন দ্য ফ্লোরে হাঁটতেছে, এখানে যদি বলি সে রাস্তায় হাঁটে, ঠিক আছে। তারপরে পুকুরের পাড়ে হাঁটতেছে, এভাবেও কিন্তু আমরা ইংলিশে কথাগুলো বলতে পারবো যদি তোমার অবজেক্টটা জানা থাকে। তারপর দেখো হি টেক্স, সে নেয়, কি নেয়, হি টেক্স আ বুক, সে একটা বই নেয়। হি টেক্স আ লেটার, সে একটা লেটার নিচ্ছে। হি টেক্স আ পেন, সে একটা কলম নেয়। হি টেক্স আ পেন্সিল, সে একটা পেন্সিল নিচ্ছে। তারপরে দেখো আমাদের এখানে কিন্তু বাক্যগুলো আমরা অনেকগুলো করে তৈরি করতে শিখে যাচ্ছি। তার মানে তোমাকে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চাচ্ছি যে তুমি একটা মাত্র বাক্য তৈরি করা শিখলে তুমি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে অনায়াসে। ডিয়ার স্টুডেন্ট, এইভাবে তোমরা বাক্য তৈরি করা শিখবে। এই কৌশলগুলো তোমরা আগে শিখেছো কিনা আমি জানি না, যদি তুমি এই কৌশলগুলো শিখো আবার বাক্য তৈরি করতে পারো এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করো তাহলে তুমি কিন্তু অনেক সহজে অনেক কিছু করতে পারবে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো করে শোনো। দেখো আমরা সাধারণত কথা বলি হ্যাঁ অথবা না দিয়ে। আমি আগেই বলেছি আমরা হ্যাঁ বলি অথবা না বলি, পৃথিবীতে দুইটিভাবেই কথা বলা হয়, হ্যাঁ কথা বলা হয় অথবা না কথা বলা হয়, তাই না। সো আমরা এখানে শুধুমাত্র হ্যাঁ বোধক কথা বললাম, আমরা কিন্তু না বোধক কথা বলিনি। এখন কথা হচ্ছে আমি যদি না বোধক কথা বলি বা আমার কথাগুলো যদি না বোধক হয় তখন আমরা বাক্যটা কিভাবে গঠন করব। সো তখনকার বাক্য গঠন করার জন্য আমাকে অবশ্যই আরেকটি নিয়ম ফলো করতে হবে ডিয়ার স্টুডেন্ট। ওকে, তার পূর্বে আমরা একটু এক্সারসাইজগুলো দেখে নিই যে এগুলো হচ্ছে কিভাবে ব্যবহার করব। যেমন আই রিড আ বুক, আমি বই পড়ি। শি কুকস, সে রান্না করে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। হি ওয়াচ টিভি, সে টেলিভিশন দেখে। উই লার্ন ইংলিশ, সে ইংলিশ শিখে। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। দ্য বয় রানস, ছেলেটি দৌড়ায়। সো তুমি এগুলো প্র্যাকটিস নিজে নিজে করবা যাতে করে তোমার ইংলিশটা আরও ফ্লুয়েন্ট হতে পারে, ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা পরের ধাপটা একটু দেখে নিই। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো বাক্য তৈরি করার সহজ কৌশল পর্ব 2। বলেছিলাম যে আমরা সাধারণত হাবোধক কথা বলি আর নাবোধক কথা বলি। সো আমরা কিছুক্ষণ পূর্বে হাবোধক কথা বলেছি, এখন ওই কথাগুলো যদি আমি নাবোধক বলতে চাই তাহলে আমি কিভাবে বাক্যটা তৈরি করব। ডিয়ার স্টুডেন্ট, মনে রাখতে হবে বাক্য তৈরি করার জন্য তিনটি অংশের প্রয়োজন হয়, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট। পরিপূর্ণ বাক্য তৈরি করতে গেলে তিনটি জিনিসেরই প্রয়োজন হয়। এখন কথা হচ্ছে আমি যখন নাবোধক কথা বলবো, নাবোধক কথা বলতে গেলে সবসময় মনে রাখতে হবে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাকে অক্সিলারি ভার্ব কী করতে হবে, নিয়ে আসতে হবে মনে মনে। তার সাথে আমাকে সবসময় নট যুক্ত করতে হবে। সো নট মানে হচ্ছে না। সো আবারও বলি, নাবোধক কথা বলার জন্য নট সবসময় যুক্ত করতে হয়। যদি নট যুক্ত করব তখন আমাকে অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে। যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তখন নিয়ে আসবো, আর যদি না থাকে তখন আমাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। থাকলে তো ওইটা দিয়েই করবো, আর না থাকলে আমাকে নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে স্যার থাকবে না থাকবে না এটা আমি কীভাবে বুঝবো? তুমি যখন কথা বলবা তখন তোমার কথা বলার ধরনের উপরই বুঝে নিতে হবে যে আমার বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে কি থাকবে না, ঠিক আছে।
বিষয়টা এমন, এখানে দেখতে পাচ্ছ ডু অথবা ডাস ব্যবহার করবা। তোমার যখন যে সাবজেক্টের প্রয়োজন হবে, যে সাবজেক্টগুলোর সাথে ডু ব্যবহার করা হয় তাকে ডু এর সাথে ব্যবহার করবা, যে সাবজেক্টগুলোর সাথে ডাস ব্যবহার করা হয় তাকে ডাজের সাথে ব্যবহার করতে হবে, প্লাস নট যুক্ত করতে হবে। ঠিক আছে, এখন বিষয়টা আরও পরিষ্কার করে দেই। দেখো, যদি সেন্টেন্সটি অথবা বাক্যটি প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে তখন আমাকে সবসময় ডু অথবা ডাস এই দুটি নিয়ে আসতে হবে। আর যদি পাস্টে আমি কথা বলতাম তখন আমাকে ডিড নিয়ে আসতে হইতো। যেহেতু আমার এখানে কোনো বাক্যই আমার ডিড নেই, অর্থাৎ পাস্টে কথা বলা হয়নি, এই জন্য আমি ডিডটা ব্যবহার করিনি, সবগুলো আমার এখানে প্রেজেন্টেই রয়েছে। ঠিক আছে, সো যেহেতু প্রেজেন্টে বলবো এই জন্য আমরা সবসময় ডু অথবা ডাস নিয়ে আসবো, আর সাবজেক্ট অনুযায়ী আমার ডু অথবা ডাস কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো এটা আর শর্ট ফর্মগুলো দেখা আছে, যেমন ডু নট, সো এটা শর্ট ফর্ম রয়েছে ডন্ট, ডাজ নট রয়েছে, এখানে ডাজেন্ট রয়েছে। সো শর্ট ফর্মগুলো তোমাকে দেখিয়ে দিলাম, এক নজরে জেনে তুমি বুঝতে পারো। ঠিক আছে, সো অনেকেই এই ডু নটটাও ব্যবহার করে, অনেকে ডাজ নটটাও ব্যবহার করে ডিয়ার স্টুডেন্ট, কিন্তু অনেকেই কথা বলার সময় ডু নট অথবা ডাজেন্ট ব্যবহার করে থাকে শর্ট করে কথা বলার জন্য। তো তুমি যেভাবেই কথা বলো না কেন, তুমি যদি আরও ফ্লুয়েন্টলি কথা বলতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই শর্ট ফর্মগুলোই ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো কোন কোন সাবজেক্টের সাথে ডু ব্যবহার করা হবে সেগুলো একটু দেখে নাও, তারপরে কোন সাবজেক্টের সাথে ডাজ ব্যবহার করা হবে সেটাও কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ। মনে রাখবা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে তোমাকে ডাজেন্ট ব্যবহার করতে হবে, আর বাকি যত সাবজেক্ট পাবা, ঠিক আছে, আই, উই, ইউ, দে, সবগুলোর সাথে তুমি ডু ব্যবহার করতে পারবা। তার সাথে তোমাকে নট করতে হবে, কেন আমরা সবসময় নামবোধক কথা বলবো এক্ষেত্রে, এই জন্য আমরা নট ব্যবহার করব। ঠিক আছে, ওকে। সো এখন কথা হচ্ছে আই তো হচ্ছে আমি, সো তারপরে হচ্ছে রান মানে কি, দৌড়াই, সো আমি দৌড়াই, কিন্তু এখন কথা হচ্ছে আমি তো কথাটা না বোধক বলবো, তাই না? সো আমি দৌড়াই না, তখন কি করতে হবে, আই ডু নট বা আই ডন্ট, আই ডু নট অথবা ডন। সো আই ডন্ট রান, আমি দৌড়াই না, আই ডন্ট রান, আমি দৌড়াই না। বাক্যটা আমার এখানে শেষ হয়ে যেত, বাট আমার আরও কিছু জানার প্রয়োজন আছে, কোথায় তুমি দৌড়াচ্ছ না সেটা জানার জন্য ইন দ্য সান, আমি রোদ্রে দৌড়াচ্ছি না। তাহলে আই ডু নট, তাহলে এটা হচ্ছে আই ডন্ট রান ইন দ্য সান, আই ডন্ট রান ইন দ্য সান, আই ডন্ট রান ইন দ্য সান। তারপরে হচ্ছে আই ডন্ট টক, ঠিক আছে, আই ডন্ট টক কি, স্লোলি, আমি ধীরে কথা বলি না, আই ডন্ট টক স্লোলি, আমি ধীরে কথা বলি না, আই ডন্ট টক লাউডলি, আমি জোরে কথা বলি না, স্লোলিও হতে পারে লাউডলিও হতে পারে। সো দেখো, কেউ যদি স্লোলি দিয়ে কথা বলে তার বাক্যটা শেষ, লাউডলি বললেও তার বাক্যটা শেষ, কিন্তু দেখো মাত্র দুটি শব্দের জন্য বাক্যটা কিন্তু দুইটি বাক্য হয়ে যাচ্ছে। তারপরে দেখো, আই ডোন্ট কাম, আমি আসি না, কোথায়, বাড়িতে, আই ডোন্ট কাম, আই ডোন্ট কাম, আমি আসি না, কোথায়, বাড়িতে আসি না। ঠিক আছে, এভাবেই কিন্তু কথা বলা যাচ্ছে। তার মানে দেখো তুমি কিন্তু খুব সহজেই কথা বলতে পারছো। তারপরে তুমি এখানে যদি সাবজেক্ট চেঞ্জ করো যে উই দিয়ে, তাহলে উই ডোন্ট রান ইন দ্য সান, আমরা দৌড়াই না, উই ডোন্ট রান ইন দ্য সান, আমরা রোদ্রে দৌড়াচ্ছি না, উই ডোন্ট টক লাউডলি, আমরা দ্রুত কথা বলি না বা উচ্চস্বরে কথা বলি না, উই ডোন্ট টক লাউডলি, আমরা উচ্চস্বরে কথা বলি না, উই ডোন্ট কাম হাউস, আমরা বাসায় আসি না। এইভাবে কিন্তু তুমি বাক্য তৈরি করতে পারছো। সো তোমার এখানে সাবজেক্ট আবারও এখানে তুমি পরিবর্তন করতে পারো, এখানে রয়েছে হি, সি, ইট, যে কোনো একটা নাম দিতে পারো। সো আমি এখানে হিতে ইউজ করলাম, হি ডাজেন্ট টাচ, হি ডাজেন্ট টাচ দ্য পাওয়ার, সে পাওয়ারটা কী করে না, স্পর্শ করে না, হি ডাজেন্ট টাচ দ্য পাওয়ার, সে পাওয়ারটা কী করে না, স্পর্শ করে না, হি ডাজেন্ট দেখো, হি ডাজেন্ট টাচ দ্য পাওয়ার, সে পাওয়ারটা কী করে না, স্পর্শ করে না, হি ডাজেন্ট হেইট, সে কী করে না, ঘৃণা করে না, হি ডাজেন্ট হেইট, সে ঘৃণা করে না, কি ঘৃণা করে না, সেটা হতে পারে দ্য পার্টি, সে পার্টি ঘৃণা করে না, হি ডাজেন্ট হেইট দ্য পার্টি, সে পার্টি ঘৃণা করে না, হি ডাজেন্ট হেইট, সে কী করে না, দ্য ম্যাচ, সে ম্যাচ কী করে না, ঘৃণা করে না। দেখো, এইভাবে তুমি চাইলে তোমার মনের মতো করে তুমি নিজে থেকে বাক্য তৈরি করতে পারবে। সো এখন আমি তোমাকে কিছু প্র্যাকটিস দেখাই, যে প্র্যাকটিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে অনেকটা সহজ হয়। ওকে স্টুডেন্ট, দেখো, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। তারপরে দেখো, সে বই পড়ে না, শি ডাজেন্ট রিড আ বুক, শি ডাজেন্ট রিড আ বুক, একসাথে পড়তে পারো, হি ডাজেন্ট, ঠিক আছে, অথবা শি ডাজ নট রিড আ বুক। তারপরে দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না, দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না, হি ডাজেন্ট ওয়াচ টিভি, সে টিভি দেখে না, হি ডাজেন্ট ওয়াচ টিভি, সে টিভি দেখে না, ইউ ডু নট রাইট এ লেটার, তুমি চিঠি লেখো না, ইউ ডু নট রাইট এ লেটার, তুমি চিঠি লেখো না। এইভাবে বাক্যগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে
পারবো এবং খুব সহজে ইংলিশে কথা বলতে পারবো যদি আমি এই দুটি স্ট্রাকচার মনে রাখতে পারি। এবার আরও আমরা কিছু স্ট্রাকচার জানবো অ্যাডভান্স লেভেলের, যেগুলো আমাকে ইংলিশে কথা বলতে আরও সহযোগিতা করবে। তাহলে চলো এগুলো একটু দেখে নেই। ওকে স্টুডেন্ট, বাক্য তৈরি করার সহজ কৌশল 3। এই কৌশলটি জানলে তুমি আরও অ্যাডভান্স লেভেলে কথা বলতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, দেখো আমি বলেছি পরিপূর্ণ বাক্য তৈরি করার জন্য 3টি অংশের প্রয়োজন রয়েছে, সাবজেক্ট, ভার্ব আর একটি হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, সো কথা হচ্ছে আমরা সবসময় পৃথিবীতে দুইভাবেই কথা বলে থাকি, হাবোধক আর একটা হচ্ছে নাবোধক। সো আমরা জানি যে হাবোধক এবং নাবোধক কথা বললাম, কিন্তু অনেক সময় জানার জন্য আমাকে প্রশ্ন করতে হতে পারে। সো প্রশ্ন করার জন্য আমরা কি করতে পারি, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি। সো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওইটাই দিয়ে আমরা বাক্য তৈরি করব বা প্রশ্ন করব, যদি না থাকে তখন আমাকে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা নিয়ে আসবো, তাহলে কি নিয়ে আসবো, যদি প্রেজেন্ট হয় তাহলে ডু আর ডাস নিয়ে আসবো, যদি পাস্ট হয় তাহলে শুধুমাত্র ডিড নিয়ে আসবো। সো এই ক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র প্রেজেন্ট ব্যবহার করেছি, এই জন্য আমরা শুধুমাত্র প্রেজেন্টের জন্য ডু অথবা ডাস নিয়ে এসেছি। সো ডু কখন ব্যবহার করব, যে ভার্বগুলো ফার্স্ট পারসন আর হচ্ছে সেকেন্ড পারসন সেগুলো হচ্ছে আমরা সবসময় ডু ব্যবহার করবো, আর যেগুলো থার্ড পারসন সেগুলো ক্ষেত্রে আমরা ডাস ব্যবহার করব। মনে রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে আমরা সবসময় কী করব, ডাস ব্যবহার করব। ঠিক আছে, ওকে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে রয়েছে আই রান। আই মানে হচ্ছে আমি, রান মানে হচ্ছে দৌড়ানো, ইন দ্য সান দৌড়াই হচ্ছে কোথায়, রোদ্রে দৌড়াই। তাহলে ডু আই রান ইন দ্য সান, আমি কি দৌড়াই, তখন আমাকে শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, যেহেতু আমি এটা প্রশ্ন করছি, আমি কোনো কিছু জানতে চাচ্ছি, তাই না? সো জানার জন্য আমাকে কি করতে হবে, প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে ইংলিশে কথা বলতে গেলে অবশ্যই প্রশ্ন তৈরি করা শিখতে হবে। তুমি যত ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চাও তত তোমাকে আগে প্রশ্ন শিখতে হবে, কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। কেননা প্রশ্ন তৈরি করতে না পারলে তুমি কিন্তু অন্যের কথা জানতে পারবে না, অন্য কি করছে এই তথ্যগুলো জানার জন্যই তোমাকে প্রশ্ন করতে হবে। তাহলে তুমি কি করতে পারবা, বাকি অংশগুলো জানতে পারবা। কারণ তুমি যত প্রশ্ন করবা তত উত্তর তোমার কাছে সে দিবে, তখন তোমার কথা বলার আরও কি হবে, স্কোপটা বড় হবে। কিন্তু তুমি প্রশ্ন করতে পারছো না, তখন দেখা যাচ্ছে তোমার কথাটা অল্প সময়ের ভিতরেই শেষ হয়ে যাবে। যেই জন্য বলা হয় যে প্রশ্ন তৈরি করতে জানে সে কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। এখন কথা হচ্ছে আমি ইংলিশে কথা বলতে চাই, এই জন্য আমাকে প্রশ্ন করতে হবে। তাহলে কী দিয়ে প্রশ্ন করব, অক্সিলারি ভার্ব দিয়ে। সো অক্সিলারি ভার্ব তো নেই আমাকে, এই জন্য আমাকে ডু বা ডাস নিয়ে আসতে হয়েছে। এখন যেহেতু আমরা নিয়ে এসেছি, এখন তাহলে আমাকে ইউজ করতে হবে। তাহলে ডু আই রান ইন দ্য সান, আমি কি রোদ্রে দৌড়াই, এখানে আমাকে প্রশ্নবোধক কী করতে হবে, ইউজ করতে হবে। সো ডু আই রান ইন দ্য সান, ডু আই রান ইন দ্য সান, আমি কি রোদ্রে দৌড়াই, প্রশ্ন করা হয়েছে। যদি আমি হ্যাঁ দৌড়াই তাহলে আমাকে ইয়েস করতে হবে, যদি না দৌড়াই তাহলে আমাকে কী করতে হবে, নো করতে হবে। প্রশ্নটা এমন। তারপরে দেখো ডু আই টক লাউডলি, আমি কি উচ্চস্বরে কথা বলি, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ডু আই টক লাউডলি, আমি কি প্রশ্ন, ঠিক আছে, উচ্চস্বরে কথা বলি। এইভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। তারপরে দেখো ডু আই খাম হাউস, আমি কি বাসায় আসি বা বাড়িতে আসি। ডু আই খাম হাউস, আমি কি বাসায় আসছি। তারপরে দেখো ডু আই টাচ দ্য পাওয়ার, আমি কি ইলেকট্রনিক কি করি, টাচ করি। ডু আই টাচ দ্য পাওয়ার, আমি কি পাওয়ার টাচ করি বা স্পর্শ করি। ডু আই হেট, আমি কি ঘৃণা করি, কি ঘৃণা করি, পার্টি, আমি কি পার্টি ঘৃণা করি। ডু আই হেট পার্টি, আমি কি পার্টি ঘৃণা করি। দেখো কতগুলো, শুধুমাত্র একটা সাবজেক্ট দিয়েছি আর প্রশ্ন আমরা সবসময় ডু দিয়েই করব, ঠিক আছে। আর বাকি দেখো আমি শুধুমাত্র একটা সাবজেক্ট ইউজ করেছি। তুমি তোমার মনের মতো করে এই বাকি সাবজেক্টগুলো ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবে। এখানে তোমার অবজেক্ট দেওয়া রয়েছে, তোমার যেটার সাথে যাই সেটার সাথে তুমি ব্যবহার করে করতে পারবে। এখানে ভার্ব তুমি পরিবর্তন করে নিতে পারবে তোমার মনের মতো করে। সো তোমাকে শুধু আমি স্ট্রাকচার শেখাচ্ছি বা ফরমেশন শেখাচ্ছি, যাতে করে তুমি পরবর্তী তোমার মনের মতো করে বাক্য তৈরি করতে পারো ডিয়ার স্টুডেন্ট। তাহলে কি শিখলাম ডিয়ার স্টুডেন্ট, আমাকে প্রশ্ন তৈরি করতে শিখতে হবে। প্রশ্ন আমরা কীভাবে তৈরি করতে পারি, অক্সিলারি ভার্ব দিয়ে তৈরি করতে পারি, ডাব্লিউএস দিয়েও তৈরি করতে পারি, ট্যাগ কোশ্চেন করেও তৈরি করতে পারি। সো যখন আমরা অক্সিলারি ভার্ব দিয়ে তৈরি করব তখন আমাকে দেখতে হবে বাক্যে অক্সিলারি ভার্ব আছে কি না বা ব্যবহার করা হয়েছে কি না। যদি না থাকে তখন আমাকে ডু বা ডাস ব্যবহার করতে হবে, যদি সেটা প্রেজেন্ট হয়। আর যদি পাস্ট হয় তাহলে আমাকে ডিডের ব্যবহার করতে হবে। আশা করি এতটুকু অংশ ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো বাক্য তৈরি করার কৌশল পর্ব 4। সো এই ক্ষেত্রে পর্ব 4,
সো কিছুক্ষণ আগে আমরা শিখলাম যে অক্সিলারি ভার্ব সেটা হচ্ছে ডু অর ডাজ দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করা যায়। এখন কথা হচ্ছে এখন আমরা শিখব ডাব্লিউএইচ দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করা যায়। ঠিক আছে, কীভাবে শিখব ডাব্লিউএইচ দিয়ে কীভাবে প্রশ্ন তৈরি করা যায়। এটা কিন্তু হাবোধকও হতে পারে নাবোধকও হতে পারে। আবারও বলে দেই, পূর্বে যেটা শিখেছি সেটাও কিন্তু হাবোধকও হবে নাবোধকও হবে, তোমাকে শুধু নট ব্যবহার করতে হবে। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে আমি তো ডাব্লিউএইচ অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করা শিখলাম, অর্থাৎ ডু বা ডাজ দিয়ে তৈরি করতে শিখেছি। এখন আমি ডাব্লিউএইচ ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে চাই। সো ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন তৈরি করার জন্য তোমাকে অবশ্যই প্রথমত ডাব্লিউএইচ নিয়ে আসতে হবে, তারপরে ডু বা ডাজ নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে যদি না থাকে। ঠিক আছে, আর যদি থাকে তখন সেটাকে ব্যবহার করতে হবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। মনে রাখতে হবে বাক্য তৈরি করার জন্য 3টি অংশের প্রয়োজন হয়। সো এই 3টি অংশ আছে, কিন্তু আমাকে প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্ন তৈরি করার জন্য আমাকে ডাব্লিউএইচ নিয়ে আসতে হবে। যেহেতু আমি ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন তৈরি করতে চাচ্ছি, এই জন্য আমাকে ডাব্লিউএইচ নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো ডাব্লিউএইচ বলতে কি বোঝায়? ডাব্লিউএইচ দিয়ে বলতে বোঝায় যেগুলো দ্বারা প্রশ্ন তৈরি করা হয় সাধারণত। ঠিক আছে, যেমন এখানে আমি কয়েকটা দিয়েছি, ডাব্লিউএইচ মোটামুটি 8টি রয়েছে না 9টি আছে, ভালো করে মনে রাখবা। দেখো, হোয়াট রয়েছে, হোয়ার রয়েছে, হোয়েন রয়েছে, হোয়াই রয়েছে, হাউ রয়েছে। ঠিক আছে, আরও রয়েছে, আমি শুধুমাত্র এগুলো ব্যবহার বেঁধে কয়েকটি লিখেছি। সো আশা করি তুমি বুঝতে পারছো যে ডাব্লিউএইচ বলতে কী কী বোঝাচ্ছে। সো হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ। ঠিক আছে, ওকে স্টুডেন্ট। তারপরে দেখো ডাব্লিউএইচ এর পর আমরা কি বলেছি? ডু বা ডাস ইউজ করতে হবে যদি সেটা প্রেজেন্ট হয়, আর যদি পাস্ট হয় তাহলে আমাকে ডিড ইউজ করতে হবে। সো এই ক্ষেত্রে দেখো আমার রয়েছে এটা প্রেজেন্ট, সো আমি এই ক্ষেত্রে ডু ইউজ করলাম। যদি আর একটা যদি সাবজেক্ট আলাদা দেই তাহলে এই সাবজেক্টগুলো যখন আমি ব্যবহার করবো তখন আমাকে ডাস ইউজ করতে হবে, আর এই সাবজেক্টগুলো যখন আমি ব্যবহার করবো তখন আমাকে ডাব্লিউএইচ এর পর আমাকে ডু ব্যবহার করতে হবে। আশা করি ক্লিয়ার। আবারও বলছি, এই সাবজেক্টগুলো তুমি যখন ব্যবহার করবে তখন তোমাকে অবশ্যই ডাব্লিউএইচ এর পর কী করতে হবে? ডু ব্যবহার করতে হবে। ডাব্লিউএইচ এর পর ডু ব্যবহার করতে হবে। কিন্তু তুমি যখন এই সাবজেক্টগুলো ব্যবহার করবা, ঠিক আছে, তখন তোমাকে ডাব্লিউএইচ এর পর কী করতে হবে? ডাস ব্যবহার করতে হবে। আর বাকিগুলো তোমার আগের মতো সেম রয়েছে। এখন তোমাকে আমি যদি একটা ফুললি সেন্টেন্স গঠন করে দেখাই তাহলে তুমি বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবা। দেখো, হোয়াট ডু আই রান ইন দ্য সান। সো এই যে প্রশ্ন তৈরি করলো, এটার পরেও আমি কিন্তু বাকি অংশ দিতে পারি, অথবা আমি এখান থেকে দিতে পারি যে হোয়াট ডু আই রান, আমি কি দৌড়াই। এই যে এখান থেকে আমি কিন্তু বাক্যটা শেষ করতে পারি। আমার প্রশ্ন জানার এখান থেকে হতে পারে যে আমি কি দৌড়াই। ঠিক আছে, এখানে বলছে আমি কি রৌদ্রে দৌড়াই, ওই রৌদ্রে না দৌড়াই আমি এখান থেকে বলি যে হোয়াট ডু আই রান, আমি কি দৌড়াই, হোয়াট ডু আই রান, আমি কি দৌড়াই। ঠিক আছে, সো এখানে আমার কিন্তু অসম্পূর্ণ বাক্যটা থেকেই যাচ্ছে। আমার কিছু জানার প্রয়োজন হয় যে ইন দ্য সান, আমি কি রৌদ্রে দৌড়াই। তারপরে দেখো, হোয়াট ডু আই টক লাউডলি, আমি কি উচ্চস্বরে কথা বলি। হোয়াট ডু আই টক লাউডলি, আমি কি উচ্চস্বরে কথা বলি। হোয়াট ডু আউটলি। ঠিক আছে, এইভাবে কিন্তু আর কি প্রশ্ন করা হচ্ছে। সো এইভাবে কিন্তু প্রশ্ন করতে হবে। ঠিক আছে, সো আমরা পরবর্তীগুলো আরও সুন্দর করে শিখি। দেখো, তারপরে বলছে হোয়ারতে বোঝায় কি? জায়গার নাম। হোয়াটটা হচ্ছে কি? কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে, আর হোয়ার হচ্ছে কোনো একটা জায়গা তথ্য জানার জন্য বা স্থানের জন্য। তারপর হোয়েন বলতে কখন, একটা সময় জানতে চাওয়া হয়। হোয়াই বলতে একটা কারণ জানতে চাওয়া হয়। হাউ বলতেও কিভাবে হলো, কেমন করে হলো, এমন কোনো তথ্য জানার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে। সো প্রত্যেকটারই একটা একটা কারণ রয়েছে। হোয়াট মানে হচ্ছে কি, ঠিক আছে। তারপর হোয়ার জায়গা বা স্থান বোঝাবে, হোয়েন বলতে সময় বোঝাবে, নির্দিষ্ট একটা টাইম বোঝাবে, হোয়াই বলতে কেন একটা কারণ বোঝাবে, হাউ বলতে কেমন কিভাবে হলো, এগুলোর জন্য এগুলো প্রশ্ন ব্যবহার করা হয়। সো তোমাকে যদি বলি যে তোমার নাম কি, তখন আমরা হোয়াট ইউজ করব। তুমি কেমন আছো, তখন আমরা হাউ ইউজ করব। তোমার কোথায় বাস করো, তখন আমরা হোয়ার ইউজ করব। তুমি কিভাবে স্কুলে আসো, তখন আমরা কি বলতে পারি, কিভাবে, তাহলে হাউ ব্যবহার করতে পারি। তুমি কখন স্কুলে আসো, তখন আমরা হোয়েন ইউজ করতে পারি। তুমি কেন কান্না করছো, তখন আমরা হোয়াই ইউজ করতে পারি। সো এই যে বাক্যে ব্যবহার ভেদে আমরা ডাব্লিউএইচগুলো কী করতে পারি, পরিবর্তন করে বাক্য তৈরি করতে পারছি। তখন শুধুমাত্র আমাকে ডু ব্যবহার করতে হবে আর ডাজ ব্যবহার করতে হবে, এটা ভালো করে বুঝতে হবে। তারপর আমাকে সাবজেক্টগুলো ভালো করে চিনতে হবে, দেন আমরা বাক্য কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবো, অর্থাৎ প্রশ্ন তৈরি করতে পারবো। সো প্রশ্ন তৈরি করতে পারলেই তোমার বাক্যটা অনেক সুন্দর হবে এবং তুমি পরবর্তী কথাগুলো আরও সুন্দর করে বলতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে যদি নতুন হয়ে থাকো, আর না থাকলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। ওকে ডিয়ার স্টুডেন্ট, বাক্য তৈরি করার কৌশল 5। এই পর্বে আমরা দেখলাম যে ডাব্লিউএইচ দিয়ে কীভাবে তৈরি করতে হয়, ডু বা ডাজ দিয়ে কীভাবে তৈরি করতে হয়। কিন্তু আমাদের আরও প্রশ্ন থাকে
যে প্রশ্ন করতে করতে অনেক সময় দেখা যায় যে অক্সিলারি ভার্ব আছে কিন্তু সেইটা অক্সিলারি ভার্ব আছে। তাহলে প্রশ্ন তৈরি করার সময় তোমার মনে পড়েছে ও বাক্যে তো অক্সিলারি ভার্ব আছে, তখন অক্সিলারি ভার্ব থাকলে তুমি কিভাবে বাক্য তৈরি করবা বা প্রশ্ন তৈরি করবা। যখনই তুমি দেখবে যে অক্সিলারি ভার্ব আছে বাক্যে, তখনই মনে রাখতে হবে তোমাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে। ভার্ব বলতে যেটা রয়েছে মেন ভার্ব, তার সাথে তোমাকে আইএনজি যুক্ত করতে হবে প্লাস অবজেক্ট। কেননা বাক্য তৈরি করার সময় তোমার তিনটি অংশের প্রয়োজন হয়, একটা সাবজেক্ট, একটা ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, কিন্তু তাহলে এই অক্সিলারি ভার্ব কি? এই অক্সিলারি ভার্বটা হচ্ছে এই যে মেন ভার্বটা আছে, এই মেন ভার্বটাকে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, যাতে করে এই সাবজেক্টটাকে স্পেসিফিকভাবে বোঝা যায় যে সে কি করছে। ঠিক আছে, এই জন্য কিন্তু এই অক্সিলারি ভার্বটা কিন্তু ব্যবহার করা হয়। সো মনে রাখতে হবে, কারণ এই অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, আর ভার্ব বলতে এটা শুধুমাত্র ক্রিয়া। ঠিক আছে, সাহায্যকারী ক্রিয়া আর এটা হচ্ছে শুধুমাত্র ক্রিয়া। আশা করি বুঝতে পেরেছ। সো আবারও কথা বলি যে সাবজেক্ট হচ্ছে এইটা, তারপরে এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে সাবজেক্ট, বাট এখানে তিনটি অংশ কেন দেওয়া রয়েছে? কারণ এই যে অক্সিলারি ভার্ব তুমি দেখতে পাচ্ছ, এই অক্সিলারি ভার্ব কিন্তু সবার সাথে সবগুলো ব্যবহার করা হয় না, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে থাকে। যেমন আইয়ের সাথে শুধুমাত্র এম ব্যবহার করা হয়ে থাকে, একমাত্র আই আছে যার সাথে শুধুমাত্র এম ব্যবহার করা হয়, বাকিগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ আর ব্যবহার করা হয় কার সাথে? আর ব্যবহার করা হয় এই যে এই সাবজেক্টগুলোর সাথে, ইজ ব্যবহার করা হয় কার সাথে? এই সাবজেক্টগুলোর সাথে। সো আইয়ের সাথে কিন্তু তুমি ইজ ব্যবহার করতে পারবা না, তারপরে উই এর সাথে কিন্তু তুমি এম ব্যবহার করতে পারবে না, ইউ এর সাথে কিন্তু তুমি এম ব্যবহার করতে পারবে না। সো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে যে যার সাথে যে অক্সিলারি ভার্বটা যায় সেটা তোমাকে আগে ভালো করে চিনে রাখতে হবে, যাতে করে তুমি বাক্য ব্যবহার করার সময় বা কথা বলার সময় তোমার কোনো ধরনের প্রবলেম না হয়। ঠিক আছে, আয়ের সাথে এম যাবে, উই আর, ইউ আর, দে আর যাবে, এগুলোর সাথে আর যাবে, হি, শি, ইট, নেম, যে কোনো নেম হবে তার সাথে সবসময় ইস যাবে। এগুলো তুমি যদি ভালো করে চিনতে পারো, বুঝতে পারো, তাহলেই তুমি ইংলিশে সুন্দর করে কথা বলতে পারবা। তারপরে তোমাকে মেন ভার্ব অবশ্যই জানতে হবে, কথা বলার জন্য মেন ভার্বে কোনো কি নাই, জুরি নেই, তোমাকে অবশ্যই মেন ভার্ব জানতে হবে। তারপরে তোমাকে মেন ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, যখন তুমি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করা শিখবা বা প্রশ্ন তৈরি করবা। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা তোমার হা বোধকও হতে পারে, না বোধকও হতে পারে। তুমি না চাইলেও, যেমন আমি কি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি না, এমন একটা বাক্য। ঠিক আছে, সো দেখো এখন বাক্য তুমি কিভাবে তৈরি করবা? যেমন আই অ্যাম, আয়ের সাথে দিলাম অ্যাম, সো আই অ্যাম কি লুক, আম লুক, সো এই লুকের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাই আই এম লুকিং আ জব, আমি কি চাকরি খুঁজছি? আই এম লুকিং আ জব, আমি একটা চাকরি খুঁজছি। ঠিক আছে, এটা সিম্পল যে আমাকে এভাবে বাক্য তৈরি করতে হবে, আই এম লুকিং আ জব, আমি একটা চাকরি খুঁজছি। কিন্তু তুমি যদি এটা প্রশ্নবোধক তৈরি করতে চাও বা প্রশ্ন তৈরি করতে চাও, তখন তোমাকে কি করতে হবে? শুধুমাত্র এই যে অক্সিলারি ভার্বটা তোমাকে শুধুমাত্র সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। সো এই স্ট্রাকচার আমরা পরে দেখছি। ঠিক আছে, শুধুমাত্র এটা ক্লিয়ার করে নাও যে আমরা কিভাবে বাক্য তৈরি করছি। সো আই অ্যাম হচ্ছে কি লুক আছে, সো লুকের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, তাহলে হচ্ছে লুকিং কি জব, আমি একটি চাকরি করছি। আই অ্যাম লুকিং আ জব, আমি একটি চাকরি করছি। আই অ্যাম, তারপরে দেখো আই কি করি, তারপরে দেখো আই সিক মানে হচ্ছে কি খোঁজা, সো আই অ্যাম সিক আছে, তারপরে আইএনজি যুক্ত করে দিলাম, তাহলে সিকিং কী হবে? জব, সেও একটা চাকরি খুঁজছে বা অনুসন্ধান করছে। তারপরে হচ্ছে আই অ্যাম, এখানে ডিক মানে হচ্ছে কি খোঁড়া, সো আই ডিং থেকে হচ্ছে ডিঙ্কিং, কি হচ্ছে একটা গর্ত খুঁড়ছে, কোনো একটা গর্ত হবে। ঠিক আছে, তারপরে দেখো আই অ্যাম, সো আই অ্যাম হচ্ছে আই অ্যাম সেভ, সেভ কী করছে? সেভ মানে হচ্ছে রাখা, সো এখান থেকে হচ্ছে কি সেভিং, তার মানে রাখছি, কী রাখছি? যে কোনো কিছু হতে পারে। সো ঠিক আছে, অবজেক্ট তোমার ইচ্ছা মতো তুমি এখানে দিতে পারো। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আমি যদি এখন সাবজেক্ট পরিবর্তন করে দিই, তাহলে আমরা যে সাবজেক্ট পরিবর্তন করে দিলে কি হবে? উই আর, তাহলে হচ্ছে উই আর কি হচ্ছে? উই আর ড্রাইভ, সো এখন আইএনজি যুক্ত করব, তাহলে হচ্ছে ড্রাইভিং, সো উই আর ড্রাইভিং আ কার, আমরা একটা গাড়ি চালাচ্ছি। উই আর ড্রাইভিং আ কার, আমরা একটা গাড়ি চালাচ্ছি। উই আর ড্রাইভিং আ কার, আমরা একটা গাড়ি চালাচ্ছি। উই আর কিপ মানে রাখা, সো আইএনজি যুক্ত করলে হবে কিপিং, সো উই আর কিপিং, কী করতে পারি আমরা? কিপিং, যে কোনো একটা করতে পারি। ঠিক আছে, সো আমরা রাখছি, উই আর কিপিং দ্য বুক, আমরা বইগুলো রাখছি। উই আর কিপিং দ্য বুক, আমরা বইগুলো রাখছি। সো উই আর মিট মানে হচ্ছে দেখা করা, সো আমরা মিটিং করছি। সো আমরা মিটিং দ্য
ইন দ্য ড্যাশ দেওয়া আছে। সো এই যেখানে একটা বাক্য তুমি ধরে নিতে পারো বা অবজেক্ট নিয়ে বসাই দিতে পারো, ঠিক আছে। সো এইভাবে আর কি। সো যে সাবজেক্টটা যেটার সাথে যায় তোমাকে সেটা অক্সিলারি ভার্ব তোমাকে কী করতে হবে, ব্যবহার করতে হবে ডিয়ার স্টুডেন্ট। আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে। সো এইভাবে তুমি কিন্তু অক্সিলারি ভার্ব থাকলে তুমি তখন তোমার বাক্যটা তৈরি করে নিতে পারবে। এখন কথা হচ্ছে এটা যদি নেগেটিভ হয় তখন তুমি কি করবা, নেগেটিভ হইলে শুধুমাত্র এখানে তোমাকে একটা নট বসাই দিতে হবে, ঠিক আছে। কি করতে হবে, নট বসাই দিতে হবে। সুন্দর করে কি করবা, একটা নট বসাই দেবা। দাঁড়া আমি এখানে লেখাই দিই। সো এখানে শুধুমাত্র একটা নট বসাই দেবা, এখানে লেখা যাচ্ছে না, সো আমি দুঃখিত। ওকে, আমরা পরবর্তীটা দেখি। ওকে স্টুডেন্ট, বাক্য তৈরি করার কৌশল 6। সো এখন দেখো আমরা তখন কিন্তু সুন্দর করে ব্যবহার করলাম যে অ্যামিজার থাকলে আমরা কীভাবে বাক্য তৈরি করতে পারি, কিন্তু এমন কথা হচ্ছে ওটা বোধক হতে পারে, না বোধক হতে পারে। এখন আমি অ্যামিজার থাকলে কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি, অ্যামিজার দিয়ে। সো অ্যামিজার দিয়ে প্রশ্ন তৈরি করার জন্য তোমাকে অবশ্যই অ্যামিজারকে সামনে নিয়ে আসতে হবে। কার সামনে, সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। তারপর ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকবে, অর্থাৎ যেমন ছিল তেমনই থাকবে, শুধুমাত্র অ্যামিজারকে আমাকে কী করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। বুঝাইতে পারছি কিনা, অবশ্যই সামনে নিয়ে আসতে হবে। এখন এই বাক্যটা তুমি হা বোধকও বলতে পারো, না বোধকও বলতে পারো। সো যদি হা বলো তাহলে যেমন আছে তেমনই থাকবে, আর যদি না বলো শুধুমাত্র এই যে এম ইজ আর এর সাথে শুধুমাত্র এখানে একটা নট যুক্ত করে দেবা। কি যুক্ত করবা, নট যুক্ত করবা। বাকি অংশগুলো সেম থাকবে, আর কোনো পরিবর্তন করা লাগবে না, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যেমন এখানে আই রয়েছে, আইয়ের সাথে সবসময় কি যায়, এম যায়। সো এম এর সাথে আমরা সবসময় কি করি, আই ব্যবহার করি। আর এর সাথে আমরা সবসময় কি করি, উই ব্যবহার করি, ইউ ব্যবহার করি, দে ব্যবহার করি। ইজ আছে, হি সি এটা দেখিয়ে দিয়েছি বা বুঝিয়েছি যে সাবজেক্টের সাথে যে অক্সিলারি ভার্ব যায় সেটাকে তোমাকে আগে ভালো করে আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে, বুঝতে হবে এবং সেটার ব্যবহার করতেই হবে। তাহলে তুমি ভালো করে বাক্যে কথা বলতে পারবা। তারপরে তোমার মেন ভার্বগুলো তোমাকে ব্যবহার করতে হবে। মেন ভার্ব ব্যবহার তখনই করবা যখন তোমার সিঙ্গেল ভার্ব থাকবে, কিন্তু যখনই তুমি দেখছো অক্সিলারি ভার্ব আছে তখন তোমাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। মনে রাখবা, অক্সিলারি ভার্ব থাকলে মেন ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত করতে হয়। অবজেক্ট প্লাস থাকলো প্লাস হচ্ছে প্রশ্ন, যেহেতু তুমি প্রশ্ন করছো, ঠিক আছে। বাকি অংশ তোমার জন্য বাড়ি কাজ থাকলো। দেখি তোমরা এটার অ্যান্সার কীভাবে করো। যেমন এম আই বাই ড্যাশ, আমি কি কিনি, অবজেক্টটা তুমি এখান থেকে দিবা প্লাস তোমার বাকি অংশগুলো দেখি তোমরা কে কতভাবে বুঝতে পেরেছো। সো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের পর্বে। আমি আশা করি এই পর্বটি ছোট হলেও সবার জন্য বেশ উপকারী, কেননা বাক্য তৈরি করার জন্য, কথা বলার জন্য এবং ফ্লুয়েন্টলি কথা বলার জন্য এই বাক্যর কৌশলগুলো অবশ্যই জানা প্রয়োজন। যারা জানো না আবার ভালো করে রিপিট করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। নতুনদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ।